সেই সুদূর ইরানে একটা ড্রোনের সুইচ চাপা হলো, আর ঠিক তারপর দিনই আমার দেশের মুদি দোকানে একটা তেলের বোতলের উপর আগের প্রাইসিং সরিয়ে দিয়ে নতুন একটা প্রাইসিং এর লেভেল লাগানো হলো। শুনতে মনে হইতে পারে একটু বাড়িয়ে বলতেছি, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। যুদ্ধ হচ্ছে এক প্রান্তে, বাট সেই যুদ্ধের বিল পে করতে হচ্ছে অন্য প্রান্তের অন্য কোনো দেশের অন্য কোনো সাধারণ মানুষকে। ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলতেছে, এটা এখন আর কোনো মিসাইল ছোড়াছুড়ির মধ্যে সীমাবদ্ধ নাই। এটা এখন গ্লোবাল ইকোনমিক চেইন রিঅ্যাকশনে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো গল্প শোনাবো না, বাট ডাটা দিয়ে বোঝানোর চেষ্টা করব এই যুদ্ধ কিভাবে আপনার মানিব্যাগ, আমার ফ্যামিলির বাজেট এবং বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ধাক্কা দিতে যাচ্ছে। শুরুটা করি তেলের রাজনীতি নিয়ে, যেটা প্রথমেই ধাক্কা দিবে আপনার রান্নাঘর এবং আমার রান্নাঘরে। ইরান ইসরায়েল যুদ্ধ মানেই ক্রুড অয়েলের অস্থিরতা, কারণ পৃথিবীর 20-30% এই ক্রুড অয়েল কিন্তু রপ্তানি হয় ইরানে অবস্থিত স্ট্রেট অফ হরমুজ প্রণালী দিয়ে। আর যেহেতু আমরা জানি স্ট্রেট অফ হরমুজ প্রণালী অলরেডি ইরান ব্লক করে দিয়েছে, সো এই পুরো পৃথিবীতে তেলের জন্য শুরু হয়েছে হাহাকার। এখন আপনি বলতে পারেন, ভাই জ্বালানি তেলের দাম বাড়লে আমার সমস্যা কি? এটা তো বড় লোকদের সমস্যা, আমি তো গাড়ি চালাই না, আমি তো বাইক চালাই না। সমস্যা আছে ভাই। সমস্যাটা কোথায় দেখেন, যখন তেলের দাম বাড়বে 1 টাকা, ট্রাক ভাড়া বাড়বে 5 টাকা। ট্রাক ভাড়া যখন বাড়বে 5 টাকা, কারওয়ান বাজারে শাকসবজির দাম বাড়বে 10 টাকা। আর সেই শাকসবজি আপনার এলাকার বাজারে আসতে আসতে সেটার দাম বেড়ে যাবে আরো 20 টাকা। আর এইটাকে ইকোনমির ভাষায় বলে কস্ট পুশ ইনফ্লেশন। অলরেডি আমাদের দেশে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। আর এই যুদ্ধ যদি আরো লম্বা সময় ধরে চলতে থাকে, তাহলে সেই যুদ্ধের আগুন জ্বলবে আপনার, আমাদের ডাইনিং টেবিলে। 2 নম্বরে চলে আসে ডলারের সংকট। গত 2-3 বছর ধরে বাংলাদেশে একটা আলোচিত শব্দ হচ্ছে ডলার ক্রাইসিস। এমনিতেই বাংলাদেশ ডলার ক্রাইসিসের মধ্যে আছে, তার মধ্যে আমাদের রিজার্ভ নিয়ে চলতেছে টানাটানি। এরকম সিচুয়েশনে বড় বড় ইনভেস্টররা বাংলাদেশের মতন ইমার্জিং দেশগুলো থেকে তাদের ইনভেস্টমেন্ট তুলে ফেলে এবং সেই টাকা তারা নিয়ে ইনভেস্ট করে গোল্ডে অথবা ইন্টারন্যাশনাল কোনো কারেন্সিতে। এর ফলে যেটা হয়, ডলারের ডিমান্ড হু হু করে বাড়তে থাকে আর আমাদের টাকার মান সাই সাই করে কমতে থাকে। সোজা সাপটা ভাষায় বলি, আমরা যা কিছু ইম্পোর্ট করি, সেটা কাঁচামাল হোক, একটা মোবাইল ফোন হোক বা একটা ল্যাপটপ হোক, সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আর যখন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, আলটিমেটলি আপনার, আমাদের মানিব্যাগ থেকেই সে টাকাটা চলে যায়। নাম্বার 3, যেটা সব থেকে ভয়াবহ, সেটা হচ্ছে রেমিটেন্স এবং আমাদের প্রবাসী ভাইদের ভবিষ্যৎ। আমরা সবাই জানি বাংলাদেশের ইকোনমির একটা মেরুদণ্ড হচ্ছে রেমিটেন্স, আর এই রেমিটেন্সের বড় অংশটাই আসে মিডল ইস্ট থেকে, অর্থাৎ দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, এই সমস্ত দেশগুলোতেই আমাদের প্রবাসী ভাইয়েরা সব থেকে বেশি অবস্থান করে এবং এই সমস্ত দেশ থেকেই তারা আমাদের জন্য বেশি বেশি রেমিটেন্স পাঠায়। কিন্তু বর্তমানে যে সংঘাত চলতেছে, সেই সংঘাত কিন্তু এই সমস্ত দেশগুলোকে ঘিরেই চলতেছে, যার ফলে এই সবগুলা দেশের ইকোনমি স্লো হয়ে যাওয়ার হাই চান্স আছে। যেহেতু যুদ্ধ মানেই অনিশ্চয়তা এবং ইকোনমিক স্লো ডাউন, সো ওই সমস্ত দেশগুলোতে কনস্ট্রাকশনের কাজ থমকে যাবে, তেলের রপ্তানি স্লো হয়ে যাবে, যার ইম্প্যাক্ট পড়বে আমাদের প্রবাসী ভাইদের উপর। এর ফলে আমাদের প্রবাসী ভাইদের ওভারটাইম কমে যাবে, অনেকের বেতন বন্ধ হয়ে যাবে, অনেকের চাকরি চলে যাবে এবং বাংলাদেশ থেকে নতুন নতুন মানুষ নিয়ে তারা বন্ধ করে দিবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের প্রবাসী ভাইদের ইনকাম বন্ধ হয়ে গেলে আমার সমস্যা কি? আছে ভাই, আমাদের সমস্যা আছে। আমাদের প্রবাসী ভাইদের ইনকাম বন্ধ হয়ে গেলে তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতে পারবে না। তারা যদি বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতে না পারে, তাহলে বাংলাদেশের ডলার ক্রাইসিস আরও বাড়তে পারে। আর বাংলাদেশের ডলার ক্রাইসিস আরও যদি বাড়ে, তাহলে আলটিমেটলি বাংলাদেশে সমস্ত জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। আর আলটিমেটলি যেটা আপনার, আমাদের বাজেটে গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। 4 নম্বরে এসে যে পয়েন্টে আমরা আটকাবো, সেটা হচ্ছে সাপ্লাই চেনের ডেডলক। আপনারা হয়তো অনেকেই লোহিত সাগরের হুতি বিদ্রোহীদের কথা শুনেছেন। এই ইসরায়েল ইরান যুদ্ধে অলরেডি ওই রুটটাও বেশ রিস্কি হয়ে গেছে, কারণ হুতি বিদ্রোহীরা ওই অঞ্চলটায় বিদ্রোহ করে পড়ছে এবং তারা ইরানের পক্ষ নিয়ে ওই রুটটাকেও অলমোস্ট বন্ধ করে দিচ্ছে, যার ফলে শিপিং কোম্পানিগুলো রিস্ক নিয়ে ওই রুটে তাদের জাহাজ নিয়ে চলাচল করতে সাহস পাচ্ছে না। এর ফলে শিপিং কোম্পানিগুলা সুয়েজ খাল অথবা ওই এরিয়াগুলোকে তাদের রুট হিসেবে আর ব্যবহার করতে চাচ্ছে না এবং তারা তাদের জাহাজগুলোর রিস্ক মিনিমাইজ করার জন্য পুরো আফ্রিকা ঘুরে এখন মালামাল পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাচ্ছে। এখন আপনি বলতে পারেন, ভাই এতে আমার সমস্যা কি? আছে ভাই, এতেও আপনার সমস্যা আছে। এর ফলে প্রথমত জাহাজগুলোর সময় লাগতেছে অনেক বেশি, 2 হচ্ছে শিপিং কস্ট অনেক বেড়ে যাচ্ছে যেহেতু সে অনেক ঘুরে আসতেছে, এবং তৃতীয়ত তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক বাড়তেছে। এখন ভাই, এই যে আপনি যে শার্টটা পরতেছি অথবা আমরা যে তেলটা ব্যবহার করতেছি, এখন এই শার্ট বা তেলের শিপিং কস্টিং যদি 20% বেড়ে যায়,
তাহলে এটা কি প্রত্যেকটা কোম্পানি তার পকেট থেকে দিবে? ডেফিনেটলি না। এই খরচ কিন্তু আপনাকে বা আমাকেই আমাদের মানি ব্যাগ থেকে দিতে হবে। দ্যাট মিনস আলটিমেটলি আমার ফ্যামিলির বাজেটে এবং আমার ডাইনিং টেবিলেই সেই যুদ্ধের আগুন আবারও জ্বলে উঠবে। নাম্বার 5, আরেকটা ভয়াবহ জিনিস, সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। আমরা সবাই জানি বাংলাদেশ এখন অনেকটাই এলএনজি গ্যাসের উপর ডিপেন্ডেন্ট। এই এলএনজি গ্যাস দিয়েই আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়, আর যুদ্ধের ফলে পুরো পৃথিবীতেই এই গ্যাস সেক্টরে চলতেছে অস্থিতিশীলতা। সো বাংলাদেশের সরকার যদি অতিরিক্ত টাকা খরচ করে গ্যাস কিনতে না পারে, অথবা ডলার শর্টেজের কারণে গ্যাস কিনে আনতে না পারে বা আমদানি করতে না পারে, তাহলে আলটিমেটলি আমাদেরকে দেখতে হবে লোডশেডিং। আর লোডশেডিং মানেই বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে প্রোডাকশন কাজ ব্যাহত হবে, আর প্রোডাকশন কাজ যদি ব্যাহত হয় আলটিমেটলি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়বে, আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে, আর সেই প্রাইস আপনাকে বা আমাকেই বহন করতে হবে। এবং এখানেও সেম, কোম্পানিগুলো কখনোই তার পকেট থেকে সেই খরচ বহন করবে না, সেই খরচ আপনাকে বা আমাকেই বহন করতে হবে। তাইলে ভাই শেষমেশ কি দাঁড়াইলো? বর্ডার থেকে সেই 2000 কিলোমিটার দূরে একটা মিসাইল ফেলতেছে, বাট ওই মিসাইলের নেগেটিভ ইম্প্যাক্ট এসে পড়তেছে আপনার, আমার, আমাদের পকেটে, আমাদের ফ্যামিলির বাজেটে। সো এটা প্রমাণিত আমরা এখন একটা হাইপার কানেক্টেড পৃথিবীতে বাস করি, যেখানে কেউ কখনো একা ভালো থাকতে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি? সো আমাদের করণীয় এখন একটাই, সেটা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজ করে চলা, লাক্সারি লাইফস্টাইল থেকে একটু বিরত থাকা, এবং অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা, এবং সেভিংসের দিকে একটু ফোকাস করা। তো ভালো থাকবেন সবাই, একটু সতর্ক থাকবেন, ফ্যামিলির দিকে নজর রাখবেন, আর সেভিংসে ফোকাস হবেন।